এসএসসি 26-এ স্টুডেন্ট হয়ে থাকো এবং তোমার বায়োলজির প্রিপারেশনে এখনও ঘাটতি থেকে থাকে, তাহলে শেষ মুহূর্তে কিভাবে প্রিপারেশন নিলে শুধুমাত্র এ প্লাস না, তোমার পক্ষে একটা ভালো মার্কস পাওয়া পসিবল, আজকে ভিডিওতে সেই টপিকে কথা বলবো। সো উইদাউট এনি ফার্দার এডিউ, লেটস গেট স্টার্টেড। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আমার নাম নওশিন তাবাসসুম মোহনা, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো আমাদের অনেকেরই বায়োলজির প্রতি একটা ভীতি কাজ করে। আমি নিজেও এসএসসিতে থাকতে প্রথম দিকে 9-এ বায়োলজি ফুল বই মুখস্থ করা শুরু করছি। পরে একটা সময় গিয়ে খেয়াল করে দেখলাম যে মুখস্থ করে তো আসলে শেষ পর্যন্ত মনে রাখা সম্ভব না। অনেকের হয়তো প্রিপারেশন অনেক ভালো হয়েছে, অনেকের হয়তো এখনও বেশ কিছু জায়গায় ঘাটতি রয়ে গিয়েছে। এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ তুমি যদি ঠিকঠাক মতো নেক্সট কয়েকদিন পড়তে পারো, তোমার বায়োলজির প্রস্তুতির বেসিকটা একদম সুন্দর মতো ক্লিয়ার কাট হয়ে যাবে। বাট পড়তে হবে, না পড়লে হবে না, সেটা হচ্ছে মূল কথা। এখন কিভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়বে সেটা নিয়ে কথা বলবো। প্রথমে তুমি একটা লিস্ট বানাবে। তুমি কিসের লিস্ট বানাবে জানো? তুমি চ্যাপ্টারগুলো, তোমাদের তো অল্প কয়েকটা চ্যাপ্টার, তুমি চ্যাপ্টারগুলোর মধ্যে কোনগুলো তুমি ভালো পারো, কোনগুলো তুমি একদমই পড়ো নাই বা অনেক বেশি ভয় কাজ করছে, আর কোন কোন টপিকে তোমার এখনও সমস্যা আছে, এইটার 3টার একটা লিস্ট বানাবে যে কোনগুলো আমি ভালো পারি, কোনগুলোতে আমার সমস্যা আছে, আর কোনগুলো আমি একদমই পড়ি নাই, কোনগুলো আমি পড়ি নাই বা কোন টপিক আমি পড়ি নাই। তো এই লিস্টটা বানানোর পর তোমার কাজ হবে ওই অনুযায়ী আগানো। যেগুলো একদমই পড়ো নাই সেগুলো তোমার আগে শেষ করতে হবে। সেগুলো শেষ করার জন্য তুমি চাইলে কি করতে পারো, যে কোনো চ্যাপ্টার পড়ার ক্ষেত্রে আগে ওই চ্যাপ্টারের প্রশ্নগুলো দেখবে, জাস্ট একবার প্রশ্নগুলো চোখ বোলাবে, যাতে তোমার একটা আইডিয়া হয় কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে। এখানে একটা তোমাকে চিট কোড বলে দিচ্ছে, তুমি যেই জায়গা থেকেই পড়ো না কেন ওখানকার ক খ তো তুমি দেখে নিতে পারতেছো। ক এর প্রশ্ন তো হচ্ছে জ্ঞানমূলক, তাহলে তোমার ক খর সমস্যাটা শেষ হয়ে যাচ্ছে। ধরো কোষ বিভাজন কাকে বলে, মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, তারপর খ নাম্বার দেখলাম মিওসিস কোষ বিভাজনকে কেন রাসমূলক কোষ বিভাজন বলে, মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলে। তাহলে ক আর খ এর জিনিসগুলো অনেকটা কাভার হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি দেখবা গ আর ঘ নাম্বারে কোন টপিক থেকে প্রশ্ন আসে, কোয়েশ্চেন টপিক দেখবা। আমি যেমন টেস্ট পেপারে যখন প্রশ্নটা তোমাদের জন্য ক্লাস রেকর্ড করছিলাম, তখন আমি তোমাদের কোষ বিভাজনে কোন কোন জায়গা থেকে প্রথম তুমি 30-40টা কোয়েশ্চেন দেখলেই দেখবা গ ঘতে সেম টপিক থেকে প্রশ্ন আসতেছে, তাহলে তুমি টপিকগুলো জেনে ফেলতে পারবা। এরপর তুমি চ্যাপ্টারটা রিডিং দিবা, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা তোমার ভালো মতো হয়ে থাকুক না ভালো মতো হয়ে থাকুক, রিডিং দেওয়া ইম্পর্টেন্ট। কেন? কারণ তোমার এমসিকিউর জন্য, আর কোনো কনসেপ্টে যদি এখনও কোনো ঘাটতি থাকে, পড়ার সময় বুঝতে পারছো না, তাহলে টিচারের কাছ থেকে, ফ্রেন্ডের কাছ থেকে, বা আমাদের ব্ল্যাকবোর্ড এডুতে কিন্তু প্রতিটা টপিকের উপর, প্রতিটা চ্যাপ্টারের উপর ভিডিও আপলোড হয়ে গেছে। সো সেগুলো তুমি দেখে আসতে পারো, তাহলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এবং ওখানে টাইম স্ট্যাম্পও অ্যাড করা থাকে। সো পুরো ভিডিও তোমার যদি মনে হয় যে পুরো চ্যাপ্টার আমি বুঝি, শুধু একটা টপিক বুঝি না, তুমি শুধু ওই একটা টপিকের পার্টটা দেখে আসতে পারো। তাহলে কি হলো, তোমার তুমি প্রথমে কি করলা, প্রশ্নগুলো দেখলা, দেখার পর তুমি হচ্ছে গিয়ে জানলা কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে, তারপর তুমি রিডিং দিবা, দেওয়ার পর তুমি তোমার কনসেপ্টটা ক্লিয়ার করলা। করার পর এখন ধরো তোমার রিডিং পড়া শেষ, কনসেপ্ট ক্লিয়ার করা শেষ, এরপর তুমি কিছু প্রশ্ন নিজে সলভ করবা, দেখবা কোন কোন জায়গায় আটকে যাচ্ছ। রেগুলার প্রশ্ন সলভ করলে নিজের প্রফিসিয়েন্সি লেভেল, নিজের দক্ষতার লেভেল তুমি যত জানতে পারবা, পাশাপাশি কোন কোন জায়গায় তোমার ঘাটতি আছে সেটাও জানতে পারবে। এবং যেগুলো তোমার ভুল হচ্ছে, আই হাইলি সাজেস্ট সেগুলো কি করবা, সেগুলো দাগিয়ে রাখবে। যেগুলো তোমার ভুল যাচ্ছে, যেই ভুল প্রশ্নগুলো করছো, সেগুলো তোমার বইয়ে তুমি আলাদা করে দাগিয়ে রাখবা, যাতে যতবার তুমি বইয়ের পাতাটা উল্টা, তোমার চোখের সামনে একটা রিমাইন্ডার আসে যে এই প্রশ্নটা আমি কোনো এককালে ভুল করেছিলাম। এই যে তুমি কোয়েশ্চেনের টপিকগুলো করলাম না, এবার ধরো কোষ বিভাজন চ্যাপ্টারে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, মাইটোসিস কোষ বিভাজনের পর্যায়গুলো, তারপর হচ্ছে মাইটোসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব। তো তুমি প্রত্যেকটা পর্যায়ে প্রোফেসে কী কী জিনিস হচ্ছে, তারপর প্রোমেটাফেসে কী কী জিনিস হচ্ছে, 2-3টা পয়েন্ট পয়েন্ট করে লিখে রাখবা, তাহলে তোমার রিভিশন নোট কিন্তু হয়ে যাচ্ছে এবং নিজেরও আরেকবার করে পড়া হচ্ছে। যেমন তোমার যদি আমি বলি বংশগতির চ্যাপ্টারে মেন্ডেলের তুমি একবার শুধু বর্ণান্ধতার ক্ষেত্রে ধরো বর্ণান্ধ বাহক মা, বর্ণান্ধতার জিন বাহক মা আর বাবার মধ্যে কোনো বর্ণান্ধ, বাবা হচ্ছে স্বাভাবিক বা নর্মাল, এই দুইটার একটা তুমি ছক বানাবা। ছক এঁকে তুমি যদি একবার প্র্যাকটিস করে পড়ো, তারপর হচ্ছে তোমার থ্যালাসেমিয়া আসুক, বর্ণান্ধতা আসুক, তুমি কিন্তু ইজিলি সেটা করতে পারবা। তো ছকগুলো তুমি একবার প্র্যাকটিস করে নিতে পারো। এছাড়া এই চ্যাপ্টারগুলো, এখন ধরো তোমাদের চ্যাপ্টার আছেই ধরো 7টার মতো, এই চ্যাপ্টারগুলোর মধ্যেও তুমি যদি আলাদা করে চাচ্ছ কোনটা থেকে মাস্ট আসবে, এটা আমি পার্সোনালি প্রেফার করি না। কারণ তুমি যদি বলো যে আচ্ছা আমি 7টার মধ্যে মাত্র 5টা পড়বো, তাহলে অলরেডি এই 5টা, তুমি যদি ধরো এই 5টার বাহিরে কোনোটা থেকে আসে,
বাকি দুইটা থেকে আসে তোমার অপশন নাই হয়ে যায়, ওই পাঁচটা থেকে যেটা আসবে ওটা তোমার মাস্ট দেওয়া লাগবে। সো আমি বলবো প্রতিটা চ্যাপ্টার পড়তে, তারপর কিছু চ্যাপ্টারের উপর বেশি প্রফিসিয়েন্সি রাখতে পারো, যেমন 2 নাম্বার চ্যাপ্টার থেকে, 2 নাম্বার চ্যাপ্টারের উপর আমাদের ওয়ান শট ক্লাস আছে, 2 নাম্বার চ্যাপ্টারে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, অঙ্গাণুগুলো থেকে, তারপর টিস্যুর প্রকার থেকে, প্রাণী টিস্যুর প্রকার যেমন ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, তারপর হচ্ছে গিয়ে তোমার হৃদপেশি, এগুলোর তুলনামূলক আলোচনা আসতে পারে। সো এই জিনিসগুলো তুমি জাস্ট একটু গোয়ার ঘয়ের প্রশ্নটা দেখলে তুমি বুঝে ফেলবা কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে। এরপর আসা যাক ফিগার প্র্যাকটিস করা। বায়োলজির ক্ষেত্রে ভালো মার্কস পেতে তুমি যত ফিগার দিবা তোমার খাতাটা তত স্ট্যান্ড আউট করবে, এবং ফিগার পরীক্ষার আগের রাতে প্র্যাকটিস করলে দেখবা পরীক্ষার হলে গিয়ে আঁকতে পারতেছো না। এই সেম কাজটা আমি করছিলাম যে আচ্ছা পরে করবো করতে থাকলে করা হয় না। সো ডেইলি 2-3টা ফিগার প্র্যাকটিস করো, এবং যেমন কিছু যদি আমি ফিগার বলি যেগুলো আসতেই পারে, নিউক্লিয়াস, তারপর মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপর হচ্ছে কোষ বিভাজনের ছবিগুলো, এগুলো কিন্তু ম্যান্ডেটরি ছবি, তুমি এগুলো কয়েকবার আঁকলেই দেখবা তোমার চলে আসতেছে। এবং এটার মজার বিষয় হচ্ছে ধরো তুমি কোষ বিভাজনের ছবিগুলো আঁকা শিখলা, তুমি কিন্তু চাইলে খ নাম্বারে, তুমি এটা আমি করছি, এটা আমি বলছি না করতেই হবে, খ নাম্বারে তোমার মনে হচ্ছে তুমি ছবি অ্যাড করে দিতে পারবা, করে দাও। যেমন ধরো প্রশ্ন আসলো যে সকল ট্র্যাকশন ফাইবারই স্পিন্ডল ফাইবার, কিন্তু সকল স্পিন্ডল ফাইবার ট্র্যাকশন ফাইবার না, বা ট্র্যাকশন ফাইবার বলতে কী বুঝো, ট্র্যাকশন তন্তু বলতে কী বুঝো, তুমি তখন একটা স্পিন্ডল যন্ত্রের ছবি এঁকে একটা সেন্ট্রোমিয়ার আর হচ্ছে ক্রোমোজোম এঁকে তুমি দেখাই দিবা যে এইটা হচ্ছে আমার স্পিন্ডল তন্তু আর এটা আমার ট্র্যাকশন ফাইবার বা ট্র্যাকশন তন্তু। তাহলে কিন্তু তোমার অনেকটুকু তুমি অন্য 10টা খাতার চেয়ে নিজের খাতাটাকে স্ট্যান্ড আউট করাচ্ছ। এবং ডেইলি প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ বলো বা যেটাই বলো, আজকে একটা চ্যাপ্টার পড়তেছো তোমায় তুমি আর ওইটা চ্যাপ্টার পড়বে না পরীক্ষার আগ পর্যন্ত, এটা করলে দেখবা আজকে যেটা পড়তেছো ওটাও ভুলে যাচ্ছ। একটা ফরগেটিং কার্ভ আছে, এই ফরগেটিং কার্ভটা যাতে একদম জিরোতে না চলে আসে, একদম যাতে ভুলে না যাও, এই জন্য প্র্যাকটিস করতে হবে। এটার একটা খুব ভালো উপায় হচ্ছে আজকে ধরো তুমি জীবকোষ ও টিস্যু পড়লা, পড়ার পর 2 দিন পর তুমি জীবকোষ ও টিস্যুর কিছু প্রশ্ন সলভ করো, কোথাও আটকে গেলে সেটা আবার বই থেকে দেখে নাও বা দাগায় নাও। এবং আজকে জীবকোষ ও টিস্যুর চ্যাপ্টারটা অনেক বড় না, টানা না পড়ে ধরো অঙ্গাণুগুলো পর্যন্ত আজকে পড়ে, এরপর তুমি কোষ বিভাজনের মাইটোসিস পর্যন্ত পড়ো, তারপর তুমি সন্ধ্যার দিকে হয়তো তুমি ধরো টিস্যুর পার্টটা আবার পড়লা, তারপর তুমি ধরো কালকে হচ্ছে প্রাণী টিস্যুর পার্টটা পড়লে, এবং এগুলো একটা নোট রাখবা কবে কি পড়বা। তুমি যে এই যে লিস্ট করছিলে না, তোমার কাজ হবে যেগুলো একদম পড়ো না এগুলো যত দ্রুততা সম্ভব যে টপিক হোক বা চ্যাপ্টার হোক শেষ করে ফেলা। এরপরে যেগুলোতে সমস্যা আছে সেটা সেকেন্ড প্রায়োরিটিতে থাকবে, এবং যেগুলো ভালো মতো পারো সেগুলো প্র্যাকটিস করতে হবে এমসিকিউতে, এবং ওই অনুযায়ী তোমার নেক্সট 10 দিন 15 দিন ডিপেন্ডিং অন তোমার পড়ি নাই এটা লিস্ট কত বড়, সেই অনুযায়ী তুমি 10-15 দিনের একটা রুটিন বানাও যে আমি ডেইলি 2-3টা চ্যাপ্টার করে পড়বো। ধরো একটা চ্যাপ্টারে আমি যেই জিনিসগুলো পারি না সেগুলো টপিকগুলো একবার দেখবো, একটা চ্যাপ্টারে এমসিকিউ দেখবো, আর একটা চ্যাপ্টার আমি শুধু হচ্ছে গিয়ে ছবিগুলো প্র্যাকটিস করব। তাহলে কিন্তু অনেকটুকু হচ্ছে। এবং আগের দিন রাতে মানে আজকে রাতে আগামীকালকে তুমি কোন সময় কোন চ্যাপ্টার পড়বা সেটা টাইম ব্লক করে রেডি করে রাখবা। দিন শেষে না পারলে তোমার সময়টা কোথায় যাচ্ছে নিজের কাছে সেই জবাবদিহিতাটা পেশ করতে হবে। এছাড়া হচ্ছে তুলনামূলক কিছু আলোচনা আছে, যেমন মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য, মাইটোসিস কোষ বিভাজন কোথায় হচ্ছে, মিওসিস কোষ বিভাজনের পার্থক্য কী, এরকম বিভিন্ন পার্থক্য আছে, যেমন ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি, এই 3টার পার্থক্য আছে। সো পার্থক্যের তারপর তোমার হচ্ছে গিয়ে ইয়ার ক্ষেত্রে ফ্লোয়েম আর জাইলেম, এই 2টার পার্থক্য আছে। সো প্রত্যেকটা চ্যাপ্টারের পার্থক্যগুলো কিন্তু তুমি আলাদা করে নোট করতে পারো, নিজের করে নোট করলে কি হচ্ছে পড়াও হচ্ছে, এবং তুমি তোমার পরীক্ষার খাতায় কীভাবে লিখবা সেটাও প্র্যাকটিস করে ফেলতে পারো। এখন পরীক্ষার কথা যদি বলি, পরীক্ষার ক্ষেত্রে আমরা কি হয় অনেক সময় লেখা শেষ করে উঠতে পারি না, সো ওই জন্য তুমি কিন্তু লেখার প্র্যাকটিস করতে পারো। সেটাতে কি হবে তুমি নিজের প্রশ্নগুলো, যেমন মাইটোসিসের ক্ষেত্রে যদি কোষ বিভাজনের চ্যাপ্টারটা বলি, মাইটোসিস কোষ বিভাজন এবং মিওসিস কোষ বিভাজনের তুলনামূলক আলোচনা করো, তুমি আসলে কিভাবে লিখবা সেটা টাইম ধরে প্র্যাকটিস করবা। কারণ দেখা যায় আমাদের প্রথম সৃজনশীলটা আমরা 50 মিনিট লাগাই দিই, এরপরে লাস্টেরটাতে টাইম থাকে না। সো টাইম ধরে প্র্যাকটিস করতে পারো, তাহলে একটা পরীক্ষার প্রিপারেশন মক টেস্ট টাইপের হবে। তারপর ভালো যে টপিকগুলো পারো ওগুলো তো বললাম এমসিকিউ করতে, এবং যেগুলো ভুল যাচ্ছে সেগুলো দাগাবে, এবং রাতে ঘুমাতে যাওয়ার পর বা সকালে ঘুম থেকে ওঠার পরপর তুমি দেখবা যে কোনগুলো ভুল গেছিলো এবং কেন ভুল গেছিলো, তুমি কি ভুলে গেছিলা ওই পার্টটা পড়ো নাই, কারণ কেন ভুল গেছে এটা যখন ফিগার আউট করতে পারবা এই ভুলটা তোমার না হওয়ার চান্সেস বেশি। এবং প্রশ্ন যখন নিজে সলভ করবা ঠান্ডা মাথায় তুমি প্রশ্নটা পড়ে সলভ করবা, কারণ কি আমরা মাঝে মধ্যে প্রশ্নের প্রথম পার্ট পড়ে তারপর দাগাই দিই, এই জন্য ভুল হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে এই যে টাইম ধরে করতে বলতেছে এটা কেন, কারণ অনেকের পরীক্ষার হলের ভীতি থাকে, পড়ে যাচ্ছে সবই কিন্তু গিয়ে দাগাতে পারতেছি না। সো টাইম বেঁধে তুমি এটা প্র্যাকটিস করতে পারো। এবং শেষমেশ হচ্ছে তুমি রিডিং যখন পড়বা, রিডিংয়ের সময় ক খ, যে তুমি তো আগেই প্রশ্ন দেখে তারপর রিডিং দিচ্ছ, তাহলে একটা এমসিকিউ হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে ক খ কোন জায়গাগুলো থেকে আসতেছে তোমার অলরেডি মাথায় প্রশ্নগুলো আছে, পড়ার সময় অ্যাক্টিভলি একটু পড়ে ফেলো, তাহলে কিন্তু পড়ার লোড অনেক কমে যাবে। ক খ হয়ে যাচ্ছে, আর গ খ তো তুমি টপিক দেখলা কোন টপিক থেকে আসতেছে, পড়ার পর নিজে একটা পেজ নিয়ে জাস্ট টপিকগুলো একটু লিখে ফেলো, যে ধরো মাইটোসিসের কথাই
যদি বলি প্রোফেজের ধরো প্রথমে কোষটা বড় হচ্ছে, তারপর হচ্ছে ক্রোমোজোমগুলো সংকুচিত হওয়া শুরু করে, নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যাবে, তারপর ক্রোমাটিডে বিভক্ত হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো প্রোমেটাফেজে কি হচ্ছে, মেটাফেজে কি হচ্ছে, সবচেয়ে খাটো মোটা দেখাচ্ছে, এগুলো পয়েন্ট করে লিখে ফেলো, তাহলে তোমার জন্যই সুবিধা হবে। দ্যাটস ইট ফর দ্য ভিডিও। এখন থেকে পড়ো, তাহলে তোমার জন্য একটা ভালো মার্কস পাওয়া খুবই সহজ হয়ে যাবে। এবং চিত্রগুলো প্র্যাকটিস করো। দ্যাটস দ্য, ইফ ইউ হ্যাভ টু টেক ওয়ান থিং ফ্রম দ্য ভিডিও, দ্যাট উড বি ফিগারগুলো প্র্যাকটিস করো। ফিগার প্র্যাকটিস করলে পরীক্ষার হলে ফিগার খুবই দ্রুত আঁকতে পারবে এবং সেটা তোমার পরীক্ষার খাতায় মার্কস বাড়াতে অনেক সহযোগিতা করবে। বেস্ট অফ লাক ফর ইউর প্রিপারেশনস অ্যান্ড আইল সি ইউ গাইস নেক্সট টাইম। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশনস, লিভ দেম ডাউন ইন দ্য কমেন্ট সেকশন। আল্লাহ হাফেজ।